হৃদয়ের অহপ্রিয় লেখিকার আইকথা পর্ব 10। মিনি চোখে রাজ্যের বিস্ময় সদর দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে আছে। মাহির ভাইয়া যখন তাকে রেখে তার মায়ের কথা মতো ভেতরের ঘরে গেল, তখন থেকে মিনির অস্বস্তি দ্বিগুণ হয়ে গেছে। সে একবার আর চোখে সামনের মেয়েটিকে দেখছে, আবার ভেতরের কথাগুলো শোনার চেষ্টা করছে। আয়না দরজার ঠিক বাইরের সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে আছে। তার পায়ের কাছে বড় সুটকেসটা এক পাশে পড়ে আছে। সে মিনি বা মাহিরকে একবারও ভেতরে ঢোকার জন্য তাড়া দিল না, কিংবা মিনির কাছে কোনো প্রশ্নও করল না। তার নির্লিপ্ততা মিনিকে ভাবিয়ে তুলছে। সাধারণত কেউ এমন পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যায়, কান্নাকাটি করে বা অন্তত একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু আয়না যেন মহাকাশ থেকে আসা কোনো শীতল সত্তা, যার কাছে এই বাড়ির অপমানজনক অপেক্ষার কোনো গুরুত্বই নেই। আহমেদ নিবাসের দোতলায় ড্রয়িং রুমটা বেশ বড়। সেগুন কাঠের পুরনো সোফা সেট আর একটা গ্লাস টপ সেন্টার টেবিল দিয়ে সাজানো। এক পাশে একটা কাঠের শোকেসে দামি সিনেমাটির কাপ আর কিছু পুরনো পারিবারিক ছবি সাজানো। ড্রয়িং রুমের পাশেই ডাইনিং রুম। লম্বা চতুষ্ক টেবিলের মাথায় একটা চেয়ার টেনে বসে আছে মাহিরের চাচাতো ভাই মিম। তার পরনে ট্রাউজার ও গা খালি, এক হাতে একটা চকচকে লাল আপেল। বাড়ির ভেতরে কী হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে নিজের জগতে মগ্ন। ঘুম ভেঙে যাওয়ার বিরক্ত। সে একবার নিজের মায়ের পাথর মসম কঠিন রূপ দেখে, আরেকবার বিব্রত মাহিরকে দেখে। দাদি কোন দলে যাবে কিছু বুঝতে পারছে না। রামিম কর্কশ শব্দে আপেল চিবোতে শুরু করলো। শারমিনারা মুখ অন্ধকার করে বসেছিলেন। মাহিরের শেষ কথা হতেই বললেন, খুব লেম, কিন্তু অজুহাত শোনালে মাহির। একটা অচেনা ছেলেকে ধরে বেঁধে কেউ নিজেদের মেয়ে বিয়ে দেয়? এমন কোনো রাজ্যের রাজপুত্র তো তুমিও নও, নাকি তোমার প্ল্যান ছিল এটা? মেয়েটার সাথে তোমার অ্যাফেয়ার কতদিনের? মাহির ঠান্ডা স্বরে বলল, এরকম কিছুই না চাচি, আপনি আমাকে অবিশ্বাস করে ভুল করছেন। আর কোনো কথা বলতে হবে না মাহির আম্মা, আপনি এখন কি বলবেন? তাহেরা বানু আমতা আমতা করে বললেন, বড় বউ, আমি তো কিছুই বুঝতেছি না, পুলাটা কি বলতেছে শোনো। না বোঝার কিছু নাই তো আম্মা, এসব বানোয়াট কথা বিশ্বাস করতে বলছেন আপনি? মাহির বলল, ওকে আগে ভিতরে আনার ব্যবস্থা করি, পরে এই আলাপ করতে পারবো আমরা। এটাও কি তুমি এখন ঠিক করে দিবা নাকি? এই মেয়ের নাম বংশ কিছু ঠিক আছে যাকে তাকে ঘরে তুলবো এখন আমি? ওর অবশ্যই নিজস্ব পরিচয় আছে চাচি, আপাতত আমার পরিচয় কি যথেষ্ট না? তুমি কিন্তু শুরু থেকেই ওর ফেভারে গিয়ে অনেক কথা বলছো মাহির। জোর করে বিয়ে দেওয়া হলে এরকম হয়? তোমার ক্ষোভ রাগ কোথায়? আসলে সব কিছুতেই তোমার মত ছিল। এই বাড়িতে একটা অহেতুক ঝামেলা সৃষ্টি করার জন্য তুমি এমনটা করলে। চাকরি পেয়েই প্রেমের বিয়ে করতে চাও, আগে বললেই পারতে। তোমার বদলে আজ অন্য কেউ হলে তোমার দাদি এতক্ষণে 10 জনকে ডেকে বিচার সভা বসাতেন। তাহেরা বানু কথার উত্তর করলেন না। বয়স্কদের নিজের হাতে গড়া সংসারের মাঝে মাঝে বধির হতে হয়। তিনি নরম সুরে বললেন, বড় বউ, তোমার কথায় ওজন আছে, কিন্তু এত বেলা ধরে জোয়ান মেয়ে বাইরে দাঁড়া করা রাখলে মান সম্মান থাকবো কিছু? কানাঘুষা হইব না? তোমারও তো পোলা মায়া বিয়ে দেয়া লাগবো। সব শেষে আমার ঘরেই বিপদটা আসে, আমার বাচ্চাগুলোর উপর দিয়েই যায় সব সময়। তুমি বড় বউ, ধৈর্য ধরো মা, যাও একটু বরণ করে ঘরে তোলো। সারা জীবন খালি ধৈর্য ধরে গেলাম, সহ্য করে গেলাম আপনার কথায়। আমি কোনো বরণ করতে পারবো না। বেয়াদবি নিয়েন না আম্মা। শারমিনারা আসলেই মাহিরের নববধূকে বরণ করলেন না। নিজের ঘরে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। তামিম নাটকের সমাপ্তির সাথে সাথে উঠে গেল। ঘরে গিয়ে PS5-এ গেম খেলবে। নতুন ভাবি পরে দেখলেও চলবে। তাহেরা বানু নিজেই মুখ অন্ধকার করে আয়নাকে বরণ করলেন। নাতবউ তার মোটেও পছন্দ হয়নি।
তার সব নাতিগুলোর মধ্যে মাহির সবচেয়ে রূপবান। গৌরকান্তি ছেলেটার আচার আচরণ মার্জিত, কথা শুনলেই বুক ভরে যায়। পড়াশোনায় ভালো, কোনো নেশাপান করে না, নিজে নিজেই একটা চাকরি জুটিয়ে নিয়েছে। এরকম চাঁদের টুকরো ছেলের জন্য অপ্সরা মেয়ে মানানসই হতো, কিন্তু ভাগ্যে পড়ল কি। নাতির কথায় পুরোপুরি বিশ্বাস করতে না পারায় সাহেরা বানুর মন খারাপ হয়ে গেল। আয়না কদমবুচি করল। বৃদ্ধা মনোভাব বুঝতে তার বিন্দুমাত্র কষ্ট হলো না। সে তাদের অদ্ভুত আচরণে ভ্রূক্ষেপ করল না। এসব তার কিছু যায় আসে না। নাতবউ, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, ডাকলে আইসো, তখন তোমার সাথে পরিচিত হব। মিনি ঋণের স্বরে বলল, ভাবি আসো, আমি তোমাকে নিয়ে যাই। আচ্ছা ভাবি, কি ওই ঘরেই থাকবে? কিভাবে থাকবে? সাহেরা বানু বলল, তোমার সেসব ভাবা লাগতো না, জামাই বউ মিলে বুঝা নিবে। তুমি আমারে ঘরে দিয়ে আসো। মাহির দাদির দৃঢ় ব্যবহারে দীর্ঘশ্বাস ফেলে। অবশ্য পরিস্থিতি অনুযায়ী এর চেয়ে ভালো কিছু সে আশাও করেনি। আয়নাকে বিড়বিড় করে বলল, আয় অ্যাপোলোজাইজ, কিছু মনে করো না, ক্ষমা চাওয়ার কিছু নেই, এরকম রিসিপশনই বরং স্বাভাবিক। মাহির কোনো উত্তর না দিয়ে সুটকেস টেনে এগুতে থাকে। আয়না মাহিরের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। 3 তলায় শেষ মাথায় আসতেই করিডোরটা কিছুটা সরু হয়ে এসেছে। সিঁড়ি শেষে হতেই সামনে সেই গাঢ় খয়েরি রঙের মজবুত চিলেকোঠা দরজা। দরজার ঠিক পাশেই বাম দিকে কয়েক পা এগুলে ছাদের খোলা প্রবেশপথ। সেখান থেকে সকালের মিঠে রোদ আর বাতাসের ঝাপটা করিডোরে এসে পড়েছে। আয়না ধীর পায়ে ভেতরে পা রাখল। মাহির দরজার একপাশে দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে চাপা উত্তেজনা। সে নিঃশব্দে আয়নার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। আয়না ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা খুঁটিয়ে দেখল। দেয়ালগুলোর হালকা ঘিয়ে রং ঘরটাকে বেশ উজ্জ্বল করে রেখেছে। মেঝের মোজাইক টাইলসগুলোতে ধুলোয় পারদ জমেছে। আয়না প্রথমে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। সিঙ্গেল খাট হলেও সেটা বেশ ভারী আর মজবুত কাঠের তৈরি। সে খুব আলতো করে কাঠের ধূসর চাদরটার উপর হাত রাখল। চাদরটা এতটাই টান টান করে বিছানো যে কোথাও কোনো ভাঁজ নেই। আয়না অনুভব করল মাহির কতটা নিভৃতে আর শৃঙ্খলার মধ্যে এখানে থেকেছে। সে জানালার পাশে রাখা টেবিলটার দিকে এগিয়ে গেল। টেবিলের উপর রাখা এলোমেলো বইগুলোর উপর আঙুল বুলালো সে। মাহির এসে সেগুলো গুছাতে লাগলো। দ্রুত বের হতে গিয়ে আর ঠিকমতো গুছাতে পারিনি। আয়না মৃদু হাসে। টেবিলের একপাশে একটা ছোট্ট টেবিল ল্যাম্প আর ডায়েরি রাখা। আয়না দেখল টেবিলের ঠিক ওপারে একটা বড় জানালা। সে জানালার পাল্লাটা আর একটু টেনে দিল। বাইরে তাকালে দেখা যায় বিশাল খোলা ছাদ আর দূরে শহরের উঁচু নিচু দালানগুলো কুয়াশা ভেজা আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। করিডোরের সেই খোলা দরজা দিয়ে আসা বাতাসটা জানালার পর্দাগুলোকে হালকা করে দোলাচ্ছে। আয়নার নজর গেল এক কোণে রাখা লোহার আলমারি আর তার পাশে জায়নামাজের দিকে। সব কিছু এত পরিপাটি যে আয়নার মনে হলো সে কোনো ব্যাচেলারের শোবার ঘরে নয়, বরং অন্য কোনো ঘরে এসে দাঁড়িয়েছে। মাহির সুটকেসটা একপাশে দেয়াল ঘেঁষে রাখল। সে আয়নার কাছাকাছি এসে দাঁড়ালো, কিন্তু খুব বেশি কাছে নয়। মাহির নিচু স্বরে বলল, ঘরটা খুব একটা বড় না, গরম ঠান্ডা বেশি লাগে, অনেক কিছুই আপ টু ডেট না, তবে এখানে কেউ সচরাচর আসে না। আয়না মাহিরের দিকে ফিরে তাকালো। নিরিবিলি থাকতে পারার কথা প্রথমবারের মতো তাকে এক ধরনের মানসিক প্রশান্তি দিল। আয়না আবার জানালার বাইরে তাকালো। সকালের উজ্জ্বল রোদ এখন ছাদে আছড়ে পড়ছে। এখানে আজ থেকে তার দাম্পত্য জীবন শুরু হবে।
আয়না তার সুটকেস খুলে একটা আকাশি রঙের সুতি শাড়ি আর তোয়ালে বের করে নিল। মাহির আলমারির পাশে দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করছিল। ইতস্তত ভঙ্গিতে আয়নাকেও দেখে নেয় সে। আলমারি চট করে অর্ধেক খালি করে দিয়েছে সে আয়নার জন্য। এখন তার কাপড়গুলো বেওয়ারিশ ঘুরছে, নতুন কিছুর বন্দোবস্ত করতেই হবে। আয়না তার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আমি একটু গোসল করে নিতাম। বাথরুমটা কোন দিকে? মাহির কিছুটা ইতস্তত করে দরজার দিকে ইশারা করল। গলা ঝেড়ে বলল, করিডোর দিয়া কয়েক পা লেগেই বাম দিকে বাথরুম। তবে সকালের পানিটা এখন খুব ঠান্ডা হবে। আমি নিচ থেকে এক বালতি গরম পানি নিয়ে আসি। আয়নায় একটু থামল। নিচতলায় শারমিন আবার সেই কঠোর চেহারা আর দাদির আপ্যায়নের অভাব সে ভোলেনি। সে চাইল না তার জন্য মাহিরকে আবার নিচে গিয়ে কারো কথা শুনতে হোক। সে মাথা নেড়ে বলল, তার দরকার নেই, আমি ঠান্ডা পানিতে অভ্যস্ত। এনে দেই, ঠান্ডা লেগে যেতে পারে। প্রয়োজন হলে আমি নিজে থেকে চেয়ে নিব তোমার কাছে। মাহির কয়েক পলক তাকায় তার দিকে। আসলেই মোটেই বিশ্বাস করতে পারছে না। করে নাও, মিলিয়ে দেখো না হয়। মাহির আর জোর করল না। সে দরজা খুলে দিয়ে নিজে করিডোরে গিয়ে দাঁড়ালো। আয়না বাথরুমে ঢুকে যাওয়ার পর সে ছাদের রেলিং ধরে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর সে নিচতলায় নেমে গেল। 10-15 মিনিট পর আয়না আবার চিলেকোঠা ঘরের ভেতরে ফিরে এলো। তার ভেজা চুলগুলো পিঠের উপর সরানো। তোয়ালে দিয়ে সে মাথা মুছতে মুছতে দেখল মাহির বাহির থেকে এরই মধ্যে ঘরে ফিরে এসেছে। সে তার পড়ার টেবিলটা পরিষ্কার করে সেখানে দুটো প্লেট আর মগ সাজিয়ে রেখেছে। ঘরের ভেতর ভাজা পরোটা আর কড়া লিকারের চায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। মাহির আয়নাকে দেখে একটু সরে দাঁড়ালো। সে টেবিলের দিকে ইশারা করে বলল, নিচে গিয়েছিলাম, মিনি নাস্তা দিয়ে গেল। আমাদেরকে আর নিচে যেতে হবে না, আমরা এখানেই খেয়ে নিই। আয়না দেখল টেবিলের উপর ধোয়া ওঠা চা, ডাল, ভাজি আর দুটো পরোটা। সে তোয়ালেটা ঘরের একপাশে হ্যাঙ্গারে রেখে দিয়ে টেবিলের সামনে এসে বলল, গোসলের পর তার শরীরের ক্লান্তিটা কিছুটা কমেছে। সে জানালার পাল্লাটা আরেকটু খুলে দিল। করিডোর দিয়ে আসা বাতাসটা ভেজা চুলের ঘ্রাণ দিয়ে সারা ঘর ছড়িয়ে পড়েছে। মাহির কিছুটা নড়ে চড়ে বসল। মাহির একটা চায়ের কাপ হাতে নিয়ে আয়নার উল্টো দিকে বসল। সে সরাসরি আয়নার দিকে না তাকিয়ে চায়ের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে কি না? আয়না চায়ের কাপে চুমুক দিয়ে দেখল চিনি বেশ কড়া। সে মৃদু হেসে বলল, ঠিক আছে। পুরো ঘরে এখন শুধু চায়ের মগের ধোঁয়া আর জানালার বাইরে থেকে আসা শহরের ব্যস্ত কোলাহল। নিচতলায় সেই অপমানজনক অভ্যর্থনার পর এই শান্ত পরিবেশে বসে নাস্তা করাটা আয়নার কাছে অনেক বেশি স্বস্তির মনে হলো। মাহিরও খুব একটা কথা বলছিল না, তবে তার পরিস্থিতিতে এক ধরনের নিঃশব্দ দায়িত্ববোধ ছিল। তা শেষ করে মাহির মগটা টেবিলের উপর রাখল। সে জানালার বাইরে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, এখন একটু ঘুমিয়ে নিতে পারো আয়না? বাসে সারা রাত তোমার একদম ভালো ঘুম হয়নি। আয়না ঠিক মতন মাহিরের সাধারণ কথা শুনতে পেল না। তার মাথায় চলছে অন্য জটিল হিসাব। সব কিছু ঠিক থাকলে আজ তাদের বাসর রাত। কয়েকদিন এক বিছানায় তেমন থাকা হয়নি, আর না পরিস্থিতি অনুকূল ছিল। তবে এখন তারা মাহিরের নিজের আবাসে। এদিন মাহির সেদিকে কোনো ইঙ্গিত না দিলেও আজ তার আর টলানো যাবে না। মাহির তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো, কিছু লাগবে? আয়নার কান গরম হয়ে এলো। সে দ্রুত মাথা নেড়ে বলল, না তেমন কিছু ভাবছি না। এরকম লাল দেখাচ্ছে কেন, জ্বর এলো নাকি আবার? মাহির হুট করে কপালে হাত রাখলো। হাতের দুপিঠ কপালে ছুঁয়ে বলল, না তেমন গরম না। আমি তাও ওষুধ এনে রাখি, আর কিছু লাগলে বলবে। আমাকে কিন্তু জানাতে হবে আয়না।
আমি মোটেও অন্তর্যামী নয়। তাকে চলে যেতে দেখতে তাকিয়ে থাকে আয়না। অপ্রত্যাশিত বিচিত্র অনুভূতির চক্রে পড়ে যায় সে।